গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে তিনি মানুষের জ্ঞাতি। ভয়কে জয় করার অমিত সম্ভাবনা নিয়ে যে মানুষটির জন্ম হয়েছিল, তিনি হলো আমাদের সবার প্রিয় কবি, জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় কবি কাজী নজরুল ইসলামের তার সাহিত্যের নানা সৃষ্টির মধ্য থেকে তিনটি শ্রেষ্ঠ আয়োজনকে নিয়ে আমাদের এই আড্ডা। আমরা সাহিত্যে নজরুল এই আড্ডায় অংশগ্রহণ করছে ডক্টর সাইম রানা, শিক্ষক ও গবেষক, আর কবিতার সব কিছু নিয়ে কথা বলবেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী সংগঠক শিমুল মুস্তাফা। নজরুল ইসলামের গানের মধ্যে যে আবেগ, যে অনুভূতি, ভালোবাসা, দ্রোহ রয়েছে, সেই সমস্ত নিয়ে কথা বলবেন ছন্দা চক্রবর্তী, সঙ্গীত শিল্পী। প্রিয় দর্শক শ্রোতা, সৃষ্টি সুখের উল্লাসে শুরুতে আমরা কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে সাইম রানের কাছ থেকে কিছু শুনব। সৃষ্টি সুখের উল্লাসে কাজী নজরুল ইসলামের এক অনবদ্য কবিতা। এই সাহিত্যকর্ম হিসেবে কাজী নজরুল ইসলাম আমাদের কাছে কিভাবে ধরা দিয়েছেন এবং আমাদের বাংলা সাহিত্যই শুধু নয়, সারা বিশ্ব সাহিত্যের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করতে চাই, তাহলে নজরুল ইসলামের যে কাজ এবং তার সৃষ্টির যে উল্লাস, সে উল্লাস এক অনবদ্য। বিশেষ করে বাংলা ভাষায় যে সমস্ত সাহিত্যিক খুব শৈশবে বা কৈশোরেই বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা আছে, যেমন আমরা মাইকেল মধুসূদন দত্তের কথা বলতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে পারি, কাজী নজরুল ইসলামের কথাও বলতে পারি একইভাবে। তিনি তার কৈশোর জীবনে সৈনিক জীবন গ্রহণের কারণে তিনি ইউরোপ ভ্রমণ, আফ্রিকা ভ্রমণ সহ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চল তিনি ঘুরেছেন। তো সৈনিকদের কার্যক্রম, তার যে ব্রত, তার যে সাহসিকতা এবং যুদ্ধের মানসিকতা থাকার দরকার, বীরত্বের যে মানসিকতা থাকার দরকার, সেই রূপ কিন্তু পরিগ্রহ করেছেন তার কৈশোরবেলা। এবং দেখা যাচ্ছে যে ফ্রান্স থেকে, আফ্রিকা থেকে, বেলুচিস্তান থেকে বা আরও অন্যান্য ভারতের বিভিন্ন অঞ্চল থেকে তিনি যখন তার চিঠি, বিশেষ করে ব্যথার দান, এই গল্প গ্রন্থের মধ্যে আমরা কিন্তু নানা ধরনের বিভিন্ন অঞ্চলের লেখা আমরা খুঁজে পাই। সেই অবস্থান থেকেই কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু পৃথিবীর সে সময়ের মানুষের ভেতরের যে মানবিকতা, কষ্ট, যাতনা, বেদনা, আর্তনাদ, কান্না, বিশেষ করে ক্রন্দন, তার কবিতার এবং সাহিত্যের প্রত্যেকটা স্তরে ক্রন্দন শব্দটা আমরা পাই। তো সেই অর্থে তিনি দেখেছেন যে একটা শ্রেণী উচ্চবিত্ত আর একটি শ্রেণী নিম্নবিত্ত, এই উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের যে সংঘাত, এই সংঘাতের ভিতরে দিয়ে আমাকে বা এই জাতিকে কিভাবে দাঁড় করাতে হবে, সেই চেতনাই কিন্তু আসলে কাজী নজরুল ইসলামের সমগ্র শিল্পকর্মের একটা প্রতিশ্রুতি অথবা একটা প্রকাশ। সেই অবস্থান থেকে যদি আমরা বিবেচনা করি, তার যে প্রথমে বিদ্রোহী বা অগ্নিবীণা কাব্য রচনা করলেন, এরপরে যে বিভিন্ন সময়ে তিনি উপন্যাস লিখেছেন, কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, এমনকি তার বিভিন্ন অভিভাষণ রয়েছে এবং তার চিঠিপত্র রয়েছে। প্রত্যেকটা স্তরে আমরা দেখতে পাই যে তার চেতনায় দার্শনিকতা অপেক্ষা অথবা নিটল, নির্জল, নির্মল সাহিত্য অপেক্ষা প্রতিবাদ, ক্রন্দন, যাতনা এবং সেখান থেকে উত্তরণের উপায় চিহ্নিত করার প্রয়াস কিন্তু তার সাহিত্যের মুখ্য বিষয়। সেই দিক থেকে আমরা নজরুলকে অনেক কষ্ট পেতে দেখেছি তার সাহিত্য রচনার কারণেই। সেটা কীরকম, যে সাহিত্যের যে একটা প্রবাহমান ধারা, প্রাকসিদ্ধ ধারা, যেখানে সাহিত্যের অলঙ্কার কিংবা তার যে নানা বৈচিত্র্যময়তা থাকবে, সেখান থেকে তিনি যে বের হয়ে এসে প্রতিবাদ এবং প্রচণ্ড উদ্দীপনা এবং দৃঢ়তার কথা যিনি শিল্প বা তার সাহিত্যের মধ্যে নিয়ে আসছেন, এইটাই কিন্তু অনেকে সেই সময়ের
শিল্পীরা গ্রহণ করতে পারেনি, সাহিত্যিকরা গ্রহণ করতে পারেনি, এবং তাকে কবি নয় অথবা সাহিত্যিক নয় বলে বারবার বোঝানোর চেষ্টা করেছে। এই যাতনা কিন্তু তার মধ্যে ছিল। কিন্তু তিনি শেষ পর্যন্ত দৃঢ় ছিলেন যে সেই মানে প্রান্ত শ্রেণীর মানুষ, প্রান্তজন বলি অথবা নিম্নবর্গীয় সমাজের কথা বলি, সেই সমাজের যারা শোষিত, যারা শোষক দ্বারা প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছে, তাদের পক্ষে কথা বলার জন্যই কিন্তু তিনি দাঁড়িয়েছেন। এবং তার সাহিত্য, আমরা সাহিত্যকর্ম না বলে যদি বলি যে সেই নিপীড়িত জনগণের প্রতিবাদের ভাষা অথবা অস্ত্র অথবা তার প্ল্যাকার্ড যদি আমরা বলতে পারি, তাহলে নজরুলকে কিন্তু বিবেচনা করা আরও সহজ হয়ে ওঠে। বিশেষ করে তিনি যখন বলছেন, আমি একটি দুইটি এক্সাম্পল দিতে চাই। যেমন লাঞ্ছিত প্রবন্ধে তিনি বলছেন যে লক্ষ লোকের অন্ন সংস্থানের সর্বনাশ করিয়া 400 লোক ধনী হইলেন এবং বিলাস ব্যসনে অর্থ ব্যয় করিলেন। অর্থাৎ যে মাত্র 2-5 জন মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র হচ্ছে, আর এই কয়েকজন মানুষের, মুষ্টিমেয় মানুষের যে লোভ এবং তার লালসা, এবং সে সারা জীবন ধরে, সারা দিন ধরে শুধুমাত্র কিভাবে দরিদ্রকে আরও দরিদ্রতর করা যায়, এই বাসনায় লিপ্ত। এবং নজরুলের সাহিত্য কিন্তু ওই প্রতিটি অবস্থানকে বারবার শনাক্ত করে দেয়। তো আমি মনে করি যে নজরুলকে সহজেই বিবেচনা করা সম্ভব নয়। নজরুল কিন্তু সর্বসময় সাম্প্রতিক তার সাহিত্যের ভাষায়। আমাদের দুর্ভাগ্য হলো যে নজরুলকে আমরা কিভাবে নিরীক্ষণ করি। আমরা যদি নজরুলের বিশেষ করে তার প্রবন্ধ থেকে শুরু করে তার চিঠিগুলো যদি আমরা পাঠ করি, এই সাহিত্য নিদর্শন যদি পাঠ করি, প্রত্যেকেই যদি পাঠ করি, তাহলে প্রতিদিনই একটা মানুষের ভেতরে চেতনা উদ্দীপিত হবে, প্রতিদিনই সে জেগে উঠবে, তার নিজের ভেতরের যে ক্লিষ্টতা, ঘুমিয়ে থাকা মনটা কিন্তু জেগে উঠবে। আমরা এখন শিমুল মোস্তফা ভাইয়ের কাছে যাব যে সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতা, নজরুলের সৃষ্টি, এটাকে কিভাবে আপনি দেখেন? কবিতা কতটুকু শক্তিশালী ছিল? নজরুলকে আমরা যখনই দেখেছি, নজরুল কিন্তু সেই সময়ের বর্তমান ছিল। আমরা যদি দেখি এই বাংলাদেশ শব্দটা প্রথম নজরুলের থেকে এসেছে, জয় বাংলা নজরুল থেকে এসেছে। এই যে নজরুলের কবিতা সাহিত্যে এই শব্দগুলো তিনি প্রথম মাথার মধ্যে এনেছেন। আমরা দেখেছি যখন স্বদেশী আন্দোলন শুরু হয়, তখন থেকে আজকের প্রেক্ষাপটে যখন আমরা দেখি যে নজরুলের গান ছাড়া আমাদের হচ্ছে না, নজরুলের প্রতিবাদ ছাড়া, শব্দগুলো ছাড়া আমাদের হচ্ছে না। তো নজরুল একেবারেই কন্টেম্পোরারি একটা বিষয় আমাদের সাথে সবসময় আছে। নজরুল আমাদের বাঙালি চেতনার রক্ত বীর্যে মজ্জার মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। এই নজরুলকে আমরা যদি আরেকভাবে দেখি, তার কবিতার ক্ষেত্রে আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত কিছু শব্দ এসে আমাদের বাংলা ভাষাকে যতটুকু সমৃদ্ধ করেছে, তার থেকে অনেক বেশি নজরুলের কবিতায় আমরা তদ্ভব বিদেশি শব্দগুলোকে পেয়েছি যথেষ্ট। নজরুল এই যে স্যার একটু আগে বললেন যে তিনি বিভিন্ন দেশে ঘুরেছেন, কিন্তু আমি দেশে ঘুরে যে এত রকমের শব্দ ব্যবহার, তার কবিতার মধ্যে এত দেশের শব্দ তিনি নিয়ে এসেছেন, ফার্সি এনেছেন, আরাবিক শব্দ এনেছেন, চৈনিক শব্দ এনেছেন, আমাদের আশপাশের আরাকান শব্দ এনেছেন, ইরান তুরানের শব্দ এনেছেন। এই যে শব্দগুলো এনে তিনি কবিতার মধ্যে সমৃদ্ধ করেছেন এবং এগুলোকে বাংলা করে ফেলেছেন। তখনকার সময়ে সমসাময়িক সময়ে যে কবিরা ছিলেন, তাদের কারো কাছে আমরা কিন্তু এই জিনিসটা পাইনি। বাংলাকে সমৃদ্ধ করার জন্য বাংলা নিয়ে ব্যস্ত ছিলেন, কিংবা সংস্কৃত তৎসম শব্দগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ যেরকম তার সাহিত্যে অনেক বাংলা শব্দকে তিনি প্রাচীন শব্দগুলোকে নিয়ে এসে ব্যবহার করেছেন, খুব সহজ সরল শব্দ ব্যবহার করেছেন। কিন্তু নজরুল কঠিন কঠিন শব্দ বাংলার, রাখাত্তাই ইয়ার হাতে লিতে হাতিয়ার জওয়ান, হান্ডে নিশুত পাশুপতাস্ত্র অগ্নিবান, এই শব্দগুলোকে নিয়ে এসে ছন্দের সাথে, আবার তিনি কি শব্দে শব্দে ছন্দ, যেটা হচ্ছে আমরা তো
শব্দের ছন্দের কতগুলো নিয়ম জানি, স্বরবৃত্ত, মাত্রবৃত্ত, অক্ষরবৃত্ত, কিন্তু তিনি বর্ণে বর্ণে শব্দে শব্দে ছন্দ দিয়ে কবিতা লিখেছেন। ধাকে ধাকে জলে জল জল, বুকে মুখে চোখে রস কথা শোন, রস কথা শোন। এই যে সেন্টেন্স শেষ হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা শব্দের সাথে শব্দ মিলিয়ে মিলিয়ে দীর্ঘ লিখে যাচ্ছেন, দীর্ঘ লিখে যাচ্ছেন। হ্যাঁ, কামাল পাশা। এই যে একই রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন, সে কি দমকি দমকি ধমকি ধমকি দামাদ্রিমি দিমি কমকি কমকি, এই যে হই হই রব ওই ভৈরব, একদম সঙ্গে সঙ্গেই ছন্দগুলো নিয়ে আসছেন। তো এই যে নজরুলের তেজ, উদ্দীপ্ততা, হ্যাঁ, এই একটা জায়গাতে নজরুল যেমন বাংলা ভাষাকে থাকে না একটা বাড়ির, যদি বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে যদি আমরা মনে করি যে একটা স্ট্রাকচার, তাহলে নজরুল কিন্তু একটা বড় রকমের পিলার। এই নজরুল থাকাতে আমাদের বাংলা ভাষা অত সহজে দুর্বল হওয়ার কিছু নেই, যত রকমেরই দুর্বল জায়গা আসুক। আরেকটি ব্যাপার হচ্ছে যে তিনি তার সাহিত্য চর্চার বয়স আমরা জানি 20-22 বছর, কিন্তু তিনি হয়তো কৈশোর বয়স থেকে লিখেছেন। তিনি যখন পেশাগতভাবে সৈনিক ছিলেন, অথবা যখন তিনি হোটেলে চাকরি করতেন, দুঃখমিয়া হিসেবে যখন চাকরি করতেন, হয়তো তখনও বসে ছোটবেলায় আমরাও তো লিখেছি, 10 বছর 8 বছর লিখেছি, হয়তো সেইগুলোকে আমরা ওইভাবে না পেলেও তার চর্চার বয়সটা কিন্তু খুব বেশি না। এর মধ্যে তিনি কখন লিখলেন, কখন পড়লেন, এটা একটা বিষয়। এই লেখাগুলোর মধ্যে আমরা বিদ্রোহী কবিতার মধ্যে যদি দেখি, পৃথিবীর 10টি শ্রেষ্ঠ কবিতার মধ্যে সকল সাহিত্যে বিদ্রোহী একটি কবিতা। আমরা যদি নিঃসন্দেহে বলি যে নজরুলের বিদ্রোহী কবিতা বিশ্বের সাহিত্যে কবিতার মধ্যে 10টির মধ্যে একটি, অবশ্যই রবীন্দ্রনাথের আমরা পৃথিবী কবিতাকেও ধরতে পারি, কিন্তু বিদ্রোহী কবিতার সবচেয়ে বিস্ময়ের ব্যাপারটি হচ্ছে যে উনি লাইন টু লাইন এতগুলো মিথ, এতগুলো জাগার মিথকে তিনি ব্যবহার করেছেন। সেই ইসলামিক মিথকে ব্যবহার করেছেন, হিন্দু মিথকে ব্যবহার করেছেন, তিনি রোমান মিথকে ব্যবহার করেছেন। এই ব্যবহার তো করেছেনই, উপমা দিয়ে গেছেন, সাথে সাথে কি আবার সাথে সাথে প্রতিবাদ করেছেন, সাথে সাথে আবার কি ছন্দ মিলিয়েছেন, মানে তরঙ্গায়িত হয়। এত কিছু একটা কবিতার মধ্য থেকে আসা সম্ভব কিনা আমি জানি না। যে বিদ্রোহী কবিতা যে একটা লাইন করে পড়ে সেটার অর্থ খুঁজতে যাবে, সেটার মিনিং খুঁজতে যাবে, আমার মনে হয় না তার আর কোনোদিন মিথ পড়ার দরকার আছে। এবং নজরুলের কবিতা, আমার জীবনের শুরু নজরুলের কবিতা দিয়েই। আমি মনে করি যে নজরুল মানুষকে আবৃত্তি বা কবিতার প্রতি আসক্তি তৈরি করার ক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নজরুল। কারণ আমরা ছোটবেলায় যদি রবীন্দ্রনাথের 2-3টা কবিতার কথা বলি, কিন্তু নজরুলের অনেক কবিতা আছে যে কবিতাগুলো আমাদের বাঙালি রক্তমজ্জায়, ভোর হলো দোর খোলো কুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল ছোটরে, এই দিয়ে যে শুরু হলো। তো এই যে নজরুল আমাদের চেতনার সাথে, সংস্কৃতির সাথে, বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, এবং আজ 2024 সালেও সবচেয়ে বেশি প্রয়োজন মনে হচ্ছে নজরুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে গানের বহুমাত্রিকতা, 3 থেকে 4 হাজার গান লিখেছে, 3 থেকে 4 হাজার গান, মানে এত বহুমাত্রিকতা এমন কোনো জায়গা নাই যে স্পর্শ করেনি। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, মানে প্রত্যেকটা পরতে পরতে নজরুলের গানগুলো এখনো আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্ভাসিত করে। আমরা সেই কথাগুলো শুনবো ছন্দা চক্রবর্তীর কাছে। নজরুলের সৃষ্টি সম্ভার এতটাই প্রসারিত এবং এতই সমৃদ্ধ একটি সঙ্গীত সম্ভার, হ্যাঁ অল্প সময়ে, এটা আসলে ওইভাবে বলা খুবই মুশকিল। তবে কয়েকটি দিক আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমি কাজ করতে গিয়ে দেখেছি, আমি আমার গবেষণার কাজটা করতে গিয়ে দেখেছি, যেহেতু গান নিয়ে কাজ করা, তো সেখানে কাজী নজরুল ইসলাম প্রায় 36টি অঙ্গ নিয়ে কাজ করেছেন সঙ্গীতের ক্ষেত্রে। হ্যাঁ, সেখানে দেখা যায় যে সে দেশ বন্দনা থেকে শুরু করে ধাপে 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 একদম যে শ্রমিকটা ছাদ পিটিয়ে তার জীবিকা নির্বাহ করে, তার জন্য সে গান রচনা করেছেন। আরেকটা বিষয় আমার খুবই অবাক লাগে যে কাজী নজরুল ইসলামের যে হাসির গান, এটা কিন্তু অন্য কোনো সঙ্গীত রচয়িতাদের ওইভাবে আমরা দেখতে পাই না। সেইখানেও কিন্তু সে সফল। আর তার শুরুটা মূলত উনি যখন 1917-তে যুদ্ধে গেলেন, 21-এ ফিরলেন, শুরুটা কিন্তু তার এই পল্টনে থাকাকালীন,
হ্যাঁ, তিনি এক মৌলবীর কাছে হাফিজ পড়েছিলেন, শিখেছিলেন। তার কাছে তিনি হাফিজ রুমি, তারপরে পারস্য দেশে যে কবি সাহিত্যিক যারা ছিলেন তাদের সমস্ত সাহিত্যকর্ম তিনি তার কাছ থেকে নিয়ে নিয়ে পড়তেন, এবং তারও আগে তিনি তার কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন, যে পারস্য শব্দ, শিক্ষা ছাড়া। এবং সে যে যুদ্ধে গিয়েছিলেন তার এইটা ছিল, সে নিজেও বলেছেন যে এই জায়গাটাতে তার অর্জন ছিল অনেক বেশি, যে এত বড় একটা সাহিত্য সম্ভার যেটা তার নিজের দেশের নয়, সেটাকে সে আত্মস্থ করতে পেরেছিলেন। মানে যে পাড়া, এবং পাড়ার সাথে আরেকটা জিনিস যেটা হলো ওই দেশের ভাষাকেও আত্মস্থ করা। হ্যাঁ, করা। এবং আরেকটা পরবর্তীতে যেটা করেছিলেন সেটা হচ্ছে পারস্য দেশের বা আরবি ফার্সি প্রচুর শব্দ তিনি কিন্তু তার রচনার বাংলা গানে তিনি যুক্ত করেছেন, প্রয়োগ করেছেন, যেটা শিমুল দাও বলছেন। হ্যাঁ, এটা কিন্তু মানে যেমন মানে গোলাপ, শারাব, হ্যাঁ, ফাসগাই, এই যে অনেক অনেক শব্দ, এই শব্দগুলো কিন্তু আমরা বাংলা ভাষায় মানে কাজী নজরুল ইসলামের মাধ্যমেই পেয়েছি, তাই না? আরেকটি বড় বিষয় যেটা, তিনি ফার্সি শব্দগুলো কিন্তু আত্মিককরণ করা, মনে হচ্ছে না যে এটা বিদেশি শব্দ, এবং মানে সেইভাবেই শব্দগুলোকে প্রয়োগ করেছেন তার গানে। আরেকটা বিষয় হচ্ছে কাজী নজরুল ইসলাম এই ধারাটা যখন তার মাঝে আসলো, যে পারস্য শব্দ নিয়ে কাজ করা, পারস্য কবি রুমির সাহিত্য পড়া, মানে এদের হাফিজের পড়া, এগুলোর থেকে সে যেটা মানে তার যে কাজটা আমরা পেলাম, এবং আমরা অনেক বেশি মানে কি বলবো, একটা ঐশ্বর্যমণ্ডিত একটা সঙ্গীত সম্ভার পেলাম, সেটা হচ্ছে গজল, বাংলা গজল। এবং কাজী নজরুল ইসলামকে কিন্তু বলা হয়, এক বাক্যেই বলা যায় যে বাংলা গজল গানের প্রবর্তক। এই কারণেই যে কাজী নজরুল ইসলামের আগে অনেকেই মানে গজল লেখার চেষ্টা করেছেন, কিছু রচনা করেছেনও, কিন্তু সেই অর্থে তারা কিন্তু এই জায়গাটাতে আসতে পারেননি, যেটা কাজী নজরুল ইসলাম নিজে এসছেন। এবং গজলের মধ্যে আবার 4টা ভাগে তিনি গজল রচনা করেছেন, কিছু একদম অনুবাদকৃত, যেমন ওমর খৈয়ামের মানে যে একটি গজল, সেটাকে সে একদম ওইটাকেই শুধু বাংলাতে রচনা করেছেন, কিন্তু ওইটাই রেখেছেন, তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানো বেদিল প্রিয়া, হ্যাঁ, এরকম। তারপরে আবার কিছু কিছু রচনা করেছেন যে ফার্সি কবিদের কিছু রেখেছেন, কিছু নিজে করেছেন, আবার কিছু করেছেন তার নিজের ভাবনা থেকে বাংলা শব্দ প্রয়োগ করে। 3টা বললাম। আর চতুর্থটা হচ্ছে তিনি কিছু ইসলামিক গজল রচনা করেছেন, সেটা ওই আঙ্গিকেই। ঠিক একইভাবে দেশ বন্দনামূলক গান যেগুলো আমি বললাম, সেটা আমাদের দেশের প্রকৃতিকে নিয়ে যেমন তিনি লিখেছেন, তিনি আমাদের ছেলেদের উদ্দীপিত করতে গান রচনা করেছেন, ঠিক একইভাবে নারীদেরকে উদ্দীপিত করতে গান রচনা করতে লিখেছেন। ঠিক একইভাবে তিনি তরুণ সমাজকে নিয়েও লিখেছেন। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই তার মানে সৃষ্টিশীল একজন মানুষ ছিলেন, এবং তার সৃষ্টিকেই তিনি সমৃদ্ধ করেছেন। জেলে, কৃষক, তাঁতি, ছাত্র, মানে প্রিয় দর্শক শ্রোতা, আমরা সৃষ্টির সুখের উল্লাসে নজরুলকে স্মরণ করছি তার সৃষ্টিগুলোকে নিয়ে, এবং আমরা আবার একটু প্রথম থেকেই শুনতে চাই খুব সংক্ষিপ্ত আকারে ডক্টর সাইম রানার কাছে তার সাহিত্যকর্মের শেষ নির্যাসটুকু যদি আপনি। সাহিত্যের একটা ফিলসফি থাকে, একটা দার্শনিকতা থাকে। এই দার্শনিকতার অবস্থান থেকে কাজী নজরুল ইসলাম ঠিক যে সময় জন্মেছিলেন, সেই সময়টি কিন্তু ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি সময়। তো সেই সময় আসলে মানুষের জেগে ওঠার যে একটা দায়বদ্ধতা ছিল, এবং বিশেষ করে ভারতবাসী এবং বাঙালি মানুষের ভেতরে যে ঘুমিয়ে থাকার একটা প্রবণতা ছিল, সে প্রবণতা থেকে জাগিয়ে তোলার জন্য সাহসিকতার যে একটা স্লোগান ধর্মী এবং সাহসিকতা দরকার। সবচেয়ে বড় ব্যাপার হলো যে নজরুলের সাহিত্য মানেই সাহস। আমরা শেষ মুহূর্তে শিমুল মোস্তফা ভাইয়ের কাছে যাব। কবিতা দিয়ে সেই জায়গাটা থেকে সাম্যবাদী, তার কবিতার মধ্যে সবচেয়ে বেশি, প্রবন্ধের মধ্যেও সবচেয়ে বেশি যে জায়গাটি দেখা যায় সেটা হচ্ছে নজরুল মূলত সাম্যবাদী। সাম্যবাদী বলতে শুধু যে অর্থের সাম্যবাদ তা নয়, বৃত্তের সাম্যবাদ তা নয়। তিনি বৃত্তের সাম্যবাদের ক্ষেত্রে বলেছেন, ধর্মের সাম্যবাদিতার কথার ক্ষেত্রে বলেছেন,
ভালোবাসার সাম্যবাদিতাও আছে, কিন্তু বিরহের সাম্য সবকিছুর মধ্যেই। তার মধ্যে সেই সময় আমরা যদি প্রেক্ষাপটটা যদি চিন্তা করি, নজরুলের প্রেক্ষাপটটা কিন্তু দুটো কঠিন সময়। একটি হচ্ছে ইংরেজদের শাসনের মধ্যে, নিপীড়নের মধ্যে দিয়ে স্বদেশী আন্দোলন চলছে, দেশভাগ, বঙ্গভঙ্গ চলছে ইত্যাদি থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ, এই যে চাওয়া। আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে যে ধর্মের একটা সমস্যা, যেটা আমাদের এই উপমহাদেশে সবচেয়ে প্রকট ছিল, যেখানে একটি সংস্কারের মধ্যে দিয়ে বড় হওয়া একটি সমাজ, সেখানে কিন্তু তিনি অকপটে সাহস দেখিয়ে সব বলেছেন। তিনি যেভাবে হামদনাথ লিখেছেন, সেভাবে ভজন লিখেছেন, সেভাবে কীর্তন লিখেছেন। তিনি হিন্দুদের সনাতন ধর্মের যেসব কুসংস্কারগুলো সেগুলো তুলে ধরেছেন, ইসলাম ধর্মে তুলে ধরেছেন। সেই সময়ে নজরুল আসলে একজন পথ প্রদর্শক ছিলেন, দিক নির্দেশক ছিলেন, এবং সেই দিক নির্দেশনা আমরা কিন্তু 52-তে পেয়েছি, এবং আন্দোলনে আমাদের বাংলা ভাষা, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার সময় আমরা দেখেছি। বিভিন্ন ক্রাইসিস পিরিয়ডে কিন্তু আমরা বারবার নজরুলকেই মনে করি। নজরুল আমাদের ছিল, আছে, এবং আগামীতেও আমাদের নজরুলই হবে একমাত্র সংস্কৃতির হাতিয়ার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামই হবে একমাত্র সংস্কৃতির হাতিয়ার। আমরা শেষ মুহূর্তে আমরা গানে গানে বিদ্রোহী কবি অথবা জাতীয় কবিকে কিভাবে আমরা স্মরণ করতে পারি? আমার কাছে আমার প্রাণের কবি কাজী নজরুল ইসলামের বড় একটি পরিচয়, সেটা হচ্ছে প্রেমের কবি, ভালোবাসার কবি। তিনি শিখিয়েছেন মানুষকে ভালো কিভাবে বাসতে হয়। বিরহ না হলে ভালোবাসাটা পরিপূর্ণতা পায় না। তিনি বলেছেন, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম নিতে এসেছিলাম, সেই প্রেম পেলাম। এবং তিনি নিজে কিন্তু বলে গেছেন যে আমার সাহিত্যকর্ম, আমার উপন্যাস, আমার প্রবন্ধ যা কিছুই থাকুক, সেটা কতটুকুন আমাকে বাঁচিয়ে রাখবে আমি জানি না, কিন্তু আমার সঙ্গীত কিন্তু আমাকে বাঁচিয়ে রাখবে। প্রিয় দর্শক শ্রোতা, যতদিন বাংলা ভাষাভাষী থাকবে, যতদিন বাংলা থাকবে, যতদিন আমাদের কথা আমাদের মতো করে শব্দ কথায় সাহস নিয়ে আমরা বলতে পারবো, ততদিন এই প্রিয় কবি, বিদ্রোহী কবি অথবা জাতীয় কবি অথবা সাহিত্যের প্রত্যেকটা পরতে পরতে যে মানুষটি সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বলেছে, হেরে যাওয়া মানুষের কথা বলেছে, পরাজিত মানুষের কথা বলেছে, বিরহকে আলিঙ্গন করেছে, কিন্তু ভালোবাসার অব্যক্ত অনুভূতিকেও সে কখনো মুছে ফেলেনি, এবং ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে হাত তুলে সবসময় দিক নির্দেশনা দিয়েছে। প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্ট কর্ম বেঁচে থাকুক আনগ্নকাল, সেই শুভ প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনারি ছোঁয়ায়, পাষাণের ভাঙালে